ওকে স্যার ওকে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা অনেক কিছুই নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি ইতিপূর্বে এবং দেখা গেছে অনেক ভিকটিমদেরকেও তাদের যেই প্রাপ্য ন্যায্যতা ছিল সেটা আমরা বুঝিয়ে দিতে পারিনি। রানা প্লাজা থেকে তাজরিন দুর্ঘটনায় আমরা সেটা দেখেছি। আমি দায়িত্ব নেওয়ার পরেই প্রথম দিন আমি কাজ শুরু করেছি রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন গার্মেন্টসের যারা ভিকটিম তাদের সাথে একটি মত বিনিময়ের মধ্য দিয়ে আমি শুনতে চেয়েছি যে তারা যে ভিকটিম হয়েছেন সেই প্রেক্ষিতে কতটুকু ক্ষতিপূরণ আসলে বাস্তবে তারা পেয়েছেন। আমরা তো আসলে টিভিতে স্ট্যাটিস্টিক্স নাম্বারস দেখি, বাস্তবতা কতটুকু সেটা আমি জানতে চেয়েছি, কিন্তু অত্যন্ত হতাশার সাথে তাদের থেকে আমি কোনো ইতিবাচক উত্তর পাইনি। এবং আমরা কিন্তু একটা কমিটি গঠন করে দিয়েছিলাম, রানা প্লাজার শ্রমিকদের প্রতিনিধিও সেখানে ছিলেন। একটা বাস্তব চিত্র যাতে তুলে ধরা যায় যে কি ধরনের সহযোগিতা তারা পেয়েছেন এবং তাদের পুনর্বাসনের জন্য আরো কি আমরা করতে পারি। তো আজকে আমাদের এই ইনস্টিটিউটের উদ্বোধনী আমাদেরকে আশার সঞ্চার করে যে সামনের দিনগুলোতে আমরা গ্র্যাজুয়ালি আমাদের যেই শ্রমিক মৃত্যুর যেই সংখ্যাটা সেটা কমিয়ে নিয়ে আসতে পারবো এবং ওয়ার্কপ্লেসের যে সেফটি সেটা আরো দিনে দিনে বৃদ্ধি পাবে। আমাদের আসলে আমি যেটা দেখলাম কাজ করতে এসে যে আমাদের কাগজে কলমে সবকিছুরই নিয়ম আছে, কিন্তু সেটা বাস্তবায়ন আসলে সেভাবে নেই। আমরা যদি আমাদের যে এক্সিস্টিং ব্যাপারগুলো আছে সেগুলোর বাস্তবায়নটা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আসলে অনেক উন্নতি করতে পারবো। গতকালকে আমরা আমাদের টিম সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছিলাম। তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে দেয়ার ইজ নো ব্যারিয়ার, আপনারা কাজ করে যান এবং সর্বোচ্চ সহযোগিতাটা তিনি তার জায়গা থেকে করবেন এবং তার যে আন্তর্জাতিক সুনাম খ্যাতি আছে সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি সে ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। I want to express my cordial thanks and gratitude to the development partners, and also I would love to, we would love to have the continuation of your support and help for our workplace safety and security in future. আমরা মনে করি যে এই নতুন প্রত্যেকটা সেক্টরে সেই নতুন বাংলাদেশের বাস্তবায়নটা আমরা করতে পারবো, সেটা হয়তো ওভারনাইট হবে না। সেই সময় এবং সহযোগিতা সকলের থেকে আমরা প্রত্যাশা করি। আসলে ৭১ সালে আমরা একটা জাতীয় মুক্তির জন্য লড়াই করেছিলাম এবং আমাদের লক্ষ লক্ষ জনগণ সেখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ২০২৪ সালে আমরা একটা জাতীয় মুক্তির জন্য লড়াই করেছি, সেখানে সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। এভাবে বিভিন্ন ইভেন্টে আমরা পলিটিক্যাল মুক্তির জন্য জীবন দিচ্ছি, সেটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি কিংবা পারবো সেটা সময় আমাদেরকে সেই উত্তরটা দেবে। কিন্তু আমাদের যে শ্রমিকরা আছেন প্রায় ৭,৩০ লক্ষ, তারা কিন্তু প্রতিদিন এই লড়াইটা করে যাচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তির জন্য। এবং যেই ত্যাগের কথা আমরা বলি
এই লড়াই, আমাদের জাতীয় মুক্তির লড়াই, সেই ত্যাগটা কিন্তু তারা প্রতিদিন করে যাচ্ছেন, কেউ না কেউ নিহত আহত হচ্ছেন। তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে যাতে আমরা একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করতে পারি, সেই প্রত্যাশা এবং প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। ইতিপূর্বে আমরা দেখেছি এবং এখনো দেখছি যে আমাদের এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবসময় মুখোমুখি অবস্থানে থাকে, যেখানে আমাদের কাজ করার কথা অ্যাজ এ টিম, কালেকটিভ অ্যাপ্রোচে। যখন মালিক পক্ষ শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে, যে ন্যায্যতা আছে, সেটা নিশ্চিত করবে, তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয়। এবং একই সাথে যখন আমরা ইন্টারন্যাশনালি এটা দেখাতে পারবো যে আমাদের শ্রমিকরা ভালো আছে, সেক্ষেত্রে মালিকরাও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পাবে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা জাতীয় অর্জন হিসেবে আসলে আসবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন থেকে আমাদের কাজ করার অ্যাপ্রোচটা হতে হবে কালেক্টিভ, নট যে আমি আমার দাবি আদায় করে নিয়ে গেলাম আর মালিক বেশি মুনাফা চাইলেও শুধু এই অ্যাপ্রোচে হলে হবে না, আমাদেরকে কালেক্টিভলি কাজ করতে হবে। এবং সরকার এক্ষেত্রে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রচেষ্টাটা রাখবে। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে নস্ট্রি বাংলাদেশের ওয়ার্কপ্লেস সেফটির জন্য আজকে একটি মাইলফলক হিসেবে আজকের উদ্বোধন হচ্ছে এবং আমরা ভবিষ্যতেও যে ফলো আপ, সেই ফলো আপের যে সুফল সেটা আমরা পাবো, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে। যে কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই, আমার মনে হয় না এই যে আমাদের এই সংস্কারের কথা আমরা বলছি, এটা ছিল এক দফারই অংশ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এক দফার সেই অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসে, যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্যে থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের। আমি জানি না আপনার কাছে আপডেট আছে কিনা, গত শনিবার আমরা বিজেএমইতে 3 জন উপদেষ্টা সহ আমাদের পুরো টিম সহ একটা আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে 5 to 10% নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক 2-3টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে। সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে এবং আমরা যেই কমিটি করে দিয়েছি, যে পর্যবেক্ষণ সেল করা হয়েছে, সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং আপনারা দেখেছেন যে আমাদের সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশুলিয়ায় শ্রমিক আনরেস্টের জায়গাগুলোকে ভিজিট করছেন। হচ্ছে আমাদের
যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম আছেন, তিনি পলিটিক্স, ইউথ অ্যান্ড পলিসি বিষয়ক অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টার। তিনি এবং আদিলুর রহমান খান আমাদের মাননীয় উপদেষ্টা, এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে। ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন, যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। এখন একটা জিনিস একটু স্পষ্টভাবে আপনাদের বোঝা দরকার, আমরা ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষ থেকে যারা সরকারে এসেছি, আমি এবং মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, আমরা সরকারের আমাদের যে দায়িত্ব সেটি পালন করছি এবং যারা এই অভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শুরু করেছেন, তারা মনে করছেন যে দেশ পুনর্গঠনের যে লড়াইটা আমাদের সামনে আছে, সেই লড়াইয়ে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে তো জনগণের কথাগুলো শুনতে হবে। সে কারণে তারা সব জায়গায় দেশের সব জায়গায় টিম করে যাচ্ছেন এবং মানুষের কথা শোনার চেষ্টা করছেন। সেখানে কিছু পরিস্থিতির কথা আমি ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে এটা একটা পুরনো কালচার যে আসলে যে কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকেই, সব জায়গাতেই থাকে। আপনারা দেখেছেন সমন্বয়ের পরিচয় অনেক ভুয়া, অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং দেখেছেন যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলি, পরপরই যত ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক অরাজনৈতিক অনেকেই আবার দখলের চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। আমরা মনে করছি এগুলোর অবসান ঘটবে, আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেটির বাস্তবায়ন করাতে পারব।